ক্লাস 9 তোমাদের কার্যক্ষমতা ও শক্তি চ্যাপ্টারটা পড়ানো হচ্ছিল। এর মধ্যে কার্যটা কমপ্লিট হয়ে গেছে। এখন আজকে আমি ক্ষমতা এবং শক্তি এই পার্টটা কমপ্লিট করে দিচ্ছি। একটু দেখো, আজকে সবার প্রথমে আমরা শুরু করছি আলোচনা ক্ষমতা দিয়ে। ক্ষমতা এটাকে ইংরেজিতে বলে পাওয়ার। পাওয়ার পাওয়ার মানে কি? ক্ষমতার সংজ্ঞাটা আগে বলে নিই। কার্য করার হারকে বলা হয় ক্ষমতা। কার্য করার হার, হ্যাঁ, এখানে কিন্তু মনে রাখতে হবে কার্য করার হারটা কিন্তু সময়ের সাপেক্ষে। সময়ের সাপেক্ষে অর্থাৎ পূর্ণ সংজ্ঞাটা হবে সময়ের সাপেক্ষে কার্য করার হারকেই বলা হয় ক্ষমতা। তো চলো একটু বোঝার চেষ্টা করি। মনে করি কোনো ব্যক্তি টি সেকেন্ডে কার্য করলো ডাব্লিউ পরিমাণ। যদি কেউ টি সেকেন্ডে ডাব্লিউ পরিমাণ কার্য করে, তাহলে সে প্রতি সেকেন্ডে কার্য করলো কত? টি সেকেন্ডে ডাব্লিউ, তাহলে 1 সেকেন্ডে করলো ডাব্লিউ বাই টি, এই পরিমাণ। এবার প্রতি সেকেন্ডে যে পরিমাণ কার্য করে সেটাকেই তো বলে সময়ের সাপেক্ষে কার্য করার হার। সময়ের সাপেক্ষে কার্য করার হার, আর সময় সাপেক্ষে কার্য করার হারটাই হলো পাওয়ার। তাহলে ক্ষমতার রাশিমালাটা কি হচ্ছে? সুতরাং ক্ষমতা পাওয়ার ইকুয়ালস টু ডাব্লিউ বাই টি। এটা কিন্তু ক্ষমতার 1 নম্বর ফর্মুলা। মাথায় রাখতে হবে, ক্ষমতার আমরা দুটো ফর্মুলা শিখবো, এটা 1 নম্বর ফর্মুলা। এবার বা পি ইকুয়ালস টু, এবার উপরে যে কার্য আছে ডাব্লিউ, কার্যের জায়গায় তো আমরা লিখতেই পারি এফ ইন্টু এস, বল ইন্টু সরণ, নিচে টাইম আছে। এবার দেখো তো পাওয়ার ইকুয়ালস টু কত হচ্ছে? এফ ইন্টু এস বাই টি, সরণ বাই সময়। সরণ বাই সময় মানে তো বেগ, তাহলে বেগ ভি বসিয়ে দিলাম। আমরা পেয়ে যাচ্ছি ক্ষমতার দ্বিতীয় ফর্মুলা। তো এই দুটো ফর্মুলা কিন্তু ক্ষমতা শিখতে হবে। এই দুটো ফর্মুলা দিয়ে অঙ্ক হবে। এবার আমরা তোমার সবাই এটুকুটা তুলে নিও। এবার আমরা ক্ষমতার এককে চলে যাব। ক্ষমতার একক। সবার প্রথম সিজিএস একক। সিজিএস একক আমরা যেহেতু জানি ক্ষমতা পাওয়ার ইকুয়ালস টু ডাব্লিউ বাই টি, এই ফর্মুলাটাকে মাথায় রেখেই আমরা সিজিএস এককটা দেখব। সিজিএস একক পাওয়ার ডাব্লিউ, কার্যের একক কি সিজিএস পদ্ধতিতে? আর আর সময়ের একক কি সেকেন্ড। তাহলে সিজিএস এককটা হলো আর, ইংরাজিতে লিখছি স্পেলিং করে, আর পার সেকেন্ড। এসআই এককটা কি হচ্ছে? ক্ষমতার এসআই একক, যেহেতু কার্যের এসআই একক জুল, সময়ের একক সেকেন্ড, তাহলে এটা হয়ে যাচ্ছে জুল পার সেকেন্ড। এটার একটা নাম আছে, এটাকে ওয়াট বলা হয়। ওয়াট, ডাব্লিউ এ ডব্লিউ টি, ওয়াট। এবার ক্ষমতার একটা ব্যবহারিক এককও আছে, মানে এই সিজিএস এবং এসআই একক বাদ দিয়েও এই ব্যবহারিক এককটা অনেক সময় ইউজ করা হয়, কিন্তু এটা সিজিএস এবং এসআই এর মধ্যে পড়ে না। এটাকে বলা হয় অশ্ব ক্ষমতা। অশ্ব ক্ষমতা ইংরেজিতে বলে হর্স পাওয়ার, এইচপি। এবার বিভিন্ন এককগুলির, এই যে 3টা একক পেলাম ক্ষমতার, আর পার সেকেন্ড, ওয়াট, অশ্ব ক্ষমতা, এই এককগুলির কিছু সম্পর্ক দেখে নিই। যেমন 1 নম্বর, কখনো কখনো তোমরা এটা দেখতে পারো সামনে ক্যাপিটাল এম, তার মানে বুঝে যাবে এটা হলো মেগাওয়াট। মেগাওয়াট, তাহলে 1 মেগাওয়াট মানে কত ওয়াট? মেগা মানে 10⁶, অর্থাৎ 10⁶ ওয়াট। নাম্বার 2, 1 এইচপি।
এইচপি মানে হর্স পাওয়ার মানে কত ওয়াট, এটা কিন্তু 746 ওয়াট। নাম্বার 3, কখনো কখনো তোমরা মেগাওয়াট না পেয়ে এটাও পেতে পারো, কে কিলোওয়াট। 1 কিলোওয়াট ইকুয়ালস টু 10 কিউব ওয়াট বা 1000 ওয়াট। এবার আমরা ক্ষমতা সম্বন্ধিত কয়েকটা প্রবলেমে চলে যাব। দেখো আমি এখানে দুটো প্রবলেম দিলাম, তোমরা একটু ভিডিওটা পজ করে নিয়ে প্রবলেম দুটো দেখে নিতে পারো। আমি সবার প্রথমে নাম্বার 1 প্রবলেম সলভ করবো। দেখো তোমরা এটা দেখে নাও প্রবলেমটা, আশা করি দেখা হলো। এবার তোমরা 1 নম্বর প্রবলেমের সলিউশনটা আমরা দেখি। দুজন ছেলে আছে, একজন রাজু একজন স্বরূপ। রাজু ও স্বরূপ 20 সেকেন্ড ও 15 সেকেন্ডে যথাক্রমে 50 জুল ও 45 জুল কার্য করলো। কার ক্ষমতা বেশি? তার মানে রাজু 20 সেকেন্ডে করলো 50 জুল, প্রথমেরটা প্রথমে পরেরটা পরে। তার মানে স্বরূপ 15 সেকেন্ডে করলো 45 জুল। আমাদের বের করতে হবে কার ক্ষমতা বেশি। এখানে কার্যটা দেওয়া আছে, দুজনেরই সময়টা দেওয়া আছে। তার মানে ডাব্লিউ দেওয়া আছে, টিও দেওয়া আছে। তাহলে আমরা যে দুটো ফর্মুলা শিখেছিলাম, দুটো ফর্মুলা আগে আমি একটু লিখে নিচ্ছি, তো দেখি তোমাদের মনে আছে কিনা। পাওয়ার ইকুয়ালস টু ডাব্লিউ বাই টি, এটা নাম্বার 1 ফর্মুলা। সেকেন্ড ফর্মুলা হলো পাওয়ার ইকুয়ালস টু এফ ইন্টু ভি। তো এটা আমার প্রথম ফর্মুলা দিয়ে হয়ে যাচ্ছে। চলো দেখি প্রথম ফর্মুলা যেহেতু হচ্ছে, আর যেহেতু দুইজন ছেলে, তো প্রথমে আমরা রাজু ক্ষমতাটা হিসাব করি। রাজুর ক্ষেত্রে ডাব্লু কত জুল কার্য করলো রাজু? 50 জুল। টাইম কত নিল? 20 সেকেন্ড, তাই তো? সুতরাং ওর ক্ষমতা কত? 50, এটা 20। ও হ্যাঁ, আরেকটা জিনিস, এটাও এটাও এসআই, তো এটা ঠিক আছে, কোনো চেঞ্জ করতে হবে না। 0 0 কাটা, 5/2, 2 দিয়ে 5কে ডিভাইড করলে হলো 2.5, আড়াই। তার মানে রাজুর ক্ষমতা 2.5, যেহেতু এসআই পদ্ধতি তাহলে 2.5 ওয়াট। এবার আমরা স্বরূপের ক্ষেত্রে হিসাব করব। স্বরূপের ক্ষেত্রে ওয়ার্ক কত করলো? 45 জুল। টাইম কত নিল? 15 সেকেন্ড। তাহলে নিশ্চয়ই এখান থেকে আমি পি ইকুয়ালস টু ডাব্লিউ বাই টি ফর্মুলা দিয়ে পেয়ে যাবো। এই হিসাবটা তোমরা সহজে করে নিতে পারবে। করে নিয়ে দেখে নাও কার ক্ষমতাটা বেশি। মনে রাখবে, কে বেশি কার্য করলো সেটা গুরুত্বপূর্ণ না, কে কত দ্রুত কার্য করলো এটা বেশি গুরুত্বপূর্ণ। যে এই দ্রুততায় বেশি পরিমাণে কার্য করতে হবে, তার মানে কম সময়ে বেশি কার্য যে করতে পারবে তার ক্ষমতাটাই বেশি। এবার চলো, এটা অঙ্কটা হয়ে যাবে আশা করি। এবার আমরা 2 নম্বর প্রবলেমটায় চলে যাই। 2 নম্বর প্রবলেমটা একটু ভিডিও পজ করে দেখে নাও। 2 নম্বর প্রবলেম। 2 নম্বর প্রবলেম, 98 ওয়াট ক্ষমতার একজন শ্রমিক 1 মিনিটে 5 কেজি ভরের কতগুলি ইটকে 4 মিটার উঁচুতে তুলতে পারবে। আমরা দেখি না, বিল্ডিং করার সময় অনেক সময় শ্রমিকরা নিচ থেকে ইট ছুঁড়ে ছুঁড়ে উপরে তুলে দেয়, ওই প্রবলেমই। তো এখানেও পাওয়ার ইকুয়ালস টু ডাব্লিউ বাই টি। এবার এখানে যে কার্যটা হচ্ছে, এখানে বল টল কিছুই দেওয়া নেই, তবে কার্যটা কিন্তু অভিকর্ষের বিরুদ্ধে কার্য। আর অভিকর্ষের বিরুদ্ধে কার্য হলেই এটাকে আমরা এমজি বসাই, MGH এটা বসাই। এটা আমরা আগের দিন দেখেছিলাম, MGH বাই টি। এক একটা ইটের ভর আমরা এম ধরলাম। এবার সে 1 মিনিটে কতগুলি ইটকে ওপরে তুলতে পারবে সেটা কি আমরা জানি? সেটা জানি না, তাই আমরা এখানে এন বসাচ্ছি। যেখানে মনে রাখবে, এখানে গুরুত্বপূর্ণ ব্যাপার, এখানে ধরা হলো 1 মিনিটে লোকটি এনটি ইট ওপরে তুলতে পারে।
এটা ধরে নিলাম, এটাই তো চাওয়া আছে যে 1 মিনিটে কতগুলি ইট ওপরে তুলতে পারবে। আমরা ধরে নিলাম 1 মিনিটে কতগুলি এনটি ইট, তাহলে এক একটা ইট ওপরে তুলতে কার্য অভিকর্ষের বিরুদ্ধে কার্য mgh, তাহলে এনটা ইট ওপরে তুলতে যে পরিমাণ কার্য হবে n ইন্টু mgh বাই টি। এবার এখানে কোনটা কত আছে দেখে নিই। এখানে পাওয়ার দেওয়া আছে 98 ওয়াট, জি দেওয়া নেই কিন্তু চলো দেখি এটা এসআই না সিজিএস। এইচ হাইট, কত হাইটে তুললো 4 মিটার, টাইম 1 মিনিট, 1 মিনিট, মিনিটে কোনো অঙ্ক হয় না, এটাকে সেকেন্ড করে নিই, 60 সেকেন্ড। তারপর এনটা তো আমাদের বের করতে হবে, তো সবগুলি এসআই, তাহলে এটাও এসআইতে বসাবো 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এগুলি সব বসাও, বসিয়ে এনটা তোমরা নিজেরাই ক্যালকুলেট করতে পারবে, এটা ক্যালকুলেট করে নাও। আশা করি হয়ে গেছে অঙ্কটা। এইটা ছিল ক্ষমতার ওপর দুটি অঙ্ক। এরকম আরও অনেক প্রবলেম আছে, তোমরা বইয়ের থেকে বইয়ের এক্সারসাইজে এবং উদাহরণও পাবে, সেগুলি সব অবশ্যই করতে হবে। এবার আমরা ক্ষমতার মাত্রাটা আমার করানো হয়নি, তোমরা ক্ষমতার মাত্রাটা বইয়ের থেকে করে নাও, খুবই সহজ। আমরা বরং লাস্ট টপিকে চলে যাই, শক্তি, এনার্জি। শক্তি কি? শক্তি হলো কার্য করার সামর্থ্যকে শক্তি বলে। কার্য করার সামর্থ্য, মনে করো দুজন লোক আছে, দুজন লোককে নিলাম, প্রথম জন তার শরীরে যে পরিমাণ শক্তি ছিল সেই শক্তি দিয়ে 50 জুল কার্য করলো। এবার আরও একজন লোক, দ্বিতীয় জন, তার শরীরে যত শক্তি ছিল সব শক্তি খরচ করে সে 80 জুল কার্য করতে পারলো। তাহলে কার শক্তি বেশি? নিশ্চয়ই দ্বিতীয় জনের, যেহেতু সে বেশি কার্য করতে পারছে, প্রথম জনের নিশ্চয়ই শক্তিটা কম। তাহলে দেখো শক্তি কিন্তু আমরা, শক্তি যেটা থাকে শক্তির অপচয় করে আমরা কার্য করতে পারি, তার মানে এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। শক্তি ব্যয় করলে কার্য করা হয়, এই পয়েন্টটা মাথায় রাখতে হবে। পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2 দেখো, অর্থাৎ মানুষের শরীরে বা কোনো কোনো বস্তুর মধ্যে যখন সঞ্চিত অবস্থায় থাকে শক্তি, সঞ্চিত অবস্থায় থাকলে সেটাকে আমরা বলবো শক্তি। অর্থাৎ সামর্থ্যটা যখন আছে কিন্তু ব্যয় করা হয়নি, তখন সামর্থ্যটা যখন সঞ্চিত অবস্থায় আছে তখন সেটাকে আমরা শক্তি বলবো, যে পারবে, এতটা শক্তি আছে, এতটা ব্যয় করতে পারবে। কিন্তু যখন সেটা ব্যয় হয়ে গেল তখন সেটা আর সঞ্চিত থাকলো না, তখন সেটা হয়ে গেল কার্য। ঠিক আছে, তাহলে কার্য আর শক্তি হলো সিমিলার জিনিস, একই জিনিস, তাই না? তাহলে এটা দুটো যদি একই হয় তাহলে শক্তির একক কি হবে? সেম, কার্যের যা একক শক্তিরও তাই একক, তার মানে সিজিএস একক হবে আর্ক পার সেকেন্ড, এসআই একক হবে ওয়াট, এটাই। তাহলে কার্যের একক, শক্তির এককটা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা কয়েক ধরনের শক্তি দেখি। শক্তি কয়েক ধরনের হতে পারে, অনেক ধরনেরই হতে পারে, অনেকভাবেই শক্তি ব্যয় করে কার্য করা হয়। যেমন সবার প্রথম যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আমরা যান্ত্রিক শক্তি জানি। যান্ত্রিক শক্তি, আমরা তড়িৎ শক্তির নাম শুনেছি, তড়িৎ শক্তি, আলোক শক্তি, চৌম্বক শক্তি ইত্যাদি ইত্যাদি, আরও অনেক শক্তি আছে। ঠিক আছে, তো এই সব শক্তির বিনিময়ে আমরা কি করি? এই শক্তিগুলি কোথাও না কোথাও ব্যয় করে কার্য করা হয়, যে পরিমাণ শক্তি আছে ব্যয় করলে সেই পরিমাণে কার্য হবে, তাই তো? এবার এতগুলো শক্তির মধ্যে আমাদের কিন্তু যান্ত্রিক শক্তিটাই সিলেবাসে আছে, তাই আমি যান্ত্রিক শক্তি নিয়ে
ডিটেলসে আলোচনা শুরু করছি। যান্ত্রিক শক্তি। এটা সংজ্ঞাটা বলে নিই। কোনো বস্তু তার গতির জন্য বা অবস্থান ও অবস্থার জন্য যে শক্তি অর্জন করে, তাকে যান্ত্রিক শক্তি বলা হয়। মানে যান্ত্রিক শক্তি থাকতে পারে দুটো কারণ। নাম্বার 1 গতির জন্য, নাম্বার 2 অবস্থান ও অবস্থার জন্য। তাহলে দেখলাম যান্ত্রিক শক্তি কিন্তু দুই রকমের হতে পারে। এই গতির জন্য যে যান্ত্রিক শক্তি হয় সেটাকে আমরা বলি গতিশক্তি, আর অবস্থান বা অবস্থানের জন্য কোনো বস্তুর মধ্যে যে শক্তি থাকে সেটাকে আমরা স্থিতিশক্তি বলবো। তো আমরা আমাদের আলোচনা সবার প্রথম স্থিতিশক্তি দিয়ে স্টার্ট করব। চলো, আমি যেটা বললাম সবার প্রথম আমরা স্টার্ট করছি স্থিতিশক্তি দিয়ে। স্থিতিশক্তি ইংরেজিতে বলা হয় পোটেনশিয়াল এনার্জি। পোটেনশিয়াল এনার্জি। তাহলে স্থিতিশক্তির সংজ্ঞাটা কী হবে? খুবই সিম্পল। কোনো বস্তু তার অবস্থান ও অবস্থার জন্য যে শক্তি অর্জন করে তাকে স্থিতিশক্তি বলা হয়। এবার স্থিতিশক্তি কয় রকমের হতে পারে? স্থিতিশক্তি সবার আগে অবস্থান ও অবস্থার জন্য চলো একটু বলে নিই, উদাহরণটা দিয়ে নিই। অবস্থান ও অবস্থার জন্য কিভাবে স্থিতিশক্তি অর্জিত হয়। মনে করো এখানে একটা বস্তু আছে, একটা ফ্লোর, ধরো পাকার উপর একটা বস্তু রাখা আছে। এবারে বস্তুটাকে যদি টেনে এখানে তোলা হয়, এবার বস্তুটা আমরা কি চেঞ্জ করলাম? জাস্ট তার অবস্থানটা চেঞ্জ করলাম। অবস্থান চেঞ্জ করার জন্য দেখো ওর মধ্যে এখন একটা শক্তি সঞ্চিত আছে। কি শক্তি সঞ্চিত আছে একটু দেখো। এটাকে তুলতে গিয়ে কিছুটা কি করা হলো? কার্য করা হলো। মনে রাখবে যখন আমরা কোনো কার্য করি সেই কার্যের জন্য আমাদের যে শক্তিটা খরচ হয়, যে মাসেল থেকে শক্তিটা খরচ হয়, সেই শক্তিটা কিন্তু একেবারে নষ্ট হয়ে যায় না। সেই শক্তিটা অন্য কোনো শক্তিতে রূপান্তরিত হয়। এটাকে শক্তির সংরক্ষণ সূত্র বলে। শক্তি কখনো নষ্ট হয় না, শক্তি একটা রূপ থেকে আর একটা রূপে রূপান্তরিত হয়। তো এখানে আমাদের হাতে যে শক্তিটা ছিল মাসেলে, সেই মাসেলের শক্তিটা খরচ করে এটাকে এখান থেকে এখানে তুললাম, নিশ্চয়ই ওই শক্তিটা অন্য শক্তিতে রূপান্তরিত হয়েছে। এবার এই শক্তিটা যেহেতু কার্যটা এই বস্তুর ওপর করা হলো, তাহলে ওই শক্তিটা নিশ্চয়ই এই বস্তুতেই সঞ্চিত আছে। এবার যখনই এই বস্তুটাকে ওপর থেকে ছেড়ে দেওয়া হবে, বস্তুটা প্রচণ্ড বেগে নিচে পড়বে। যখন নিচে আঘাত করবে, ধম করে একটা শব্দ হবে। এই যে শব্দ শক্তিটা পাওয়া গেল, কোথার থেকে পাওয়া গেল শব্দ শক্তিটা? বা নিচে পড়ার আগে ও যে গতিশীল ছিল, ওর মধ্যে গতিশক্তি ছিল, কোথার থেকে পাওয়া গেল? নিশ্চয়ই বস্তুটাকে এখান থেকে এখানে তোলার ফলে ওর মধ্যে ওই শক্তিটা সঞ্চিত হয়ে গেছিল। তাহলে দেখলে তো, যখন কোনো বস্তুকে অবস্থানটা পরিবর্তন করা হয় বস্তুর, তখন সেই বস্তুর মধ্যে এক ধরনের শক্তি সঞ্চিত হয়। তাহলে এই শক্তিটা হলো স্থিতি শক্তি। এবার আমরা অবস্থার কথা ভাবি। মনে করো একটা স্প্রিং এভাবে ঝোলানো আছে। এবার আমরা স্প্রিংটাকে টান দিয়ে লম্বা করলাম। এবার লম্বা করে যদি ছাড়লে পরে স্প্রিংটা খুব স্পিডে ওপরের দিকে ছুটে যাবে, অর্থাৎ একটা গতিশক্তি অর্জন করবে। কোথার থেকে পেলো এই গতিশক্তিটা? নিশ্চয়ই
তার এই যে অবস্থাটা যে চেঞ্জ করা হলো, তার যে সংকুচিত অবস্থা থেকে তার প্রসারিত অবস্থায় নিয়ে যাওয়া হলো, এই প্রসারিত অবস্থায় নিয়ে যাওয়ার জন্যই ওর মধ্যে এক প্রকারের শক্তি কিন্তু স্থিতিশক্তি সঞ্চিত হয়ে গেছে। সেই স্থিতিশক্তি পরবর্তীতে গতিশক্তিতে রূপান্তরিত হয়ে স্প্রিংটাকে ওপরের দিকে নিয়ে যায়। তাহলে দেখলাম তো আমরা উদাহরণটা যে অবস্থান এবং অবস্থার জন্য বস্তুর মধ্যে স্থিতিশক্তি সঞ্চিত হতে পারে। এবার আমরা স্থিতিশক্তি বেশ কয়েক রকমের হতে পারে, আমরা কিছু উদাহরণ দেখে নিই। মনে রাখবে স্থিতিশক্তি একটা উদাহরণ হলো অভিকর্ষীয় স্থিতিশক্তি। দেখো আমরা আগে যে দুটো উদাহরণ দেখলাম, দুটো উদাহরণেই কার্য করা হয়েছিল, সেই কার্যটা স্থিতিশক্তিতে সঞ্চিত রূপান্তরিত হচ্ছিল। মনে রাখবে যখন কোনো কার্য করা হবে সেই কার্যটাই রূপান্তরিত হচ্ছে স্থিতিশক্তিতে। সব সময় যে কার্যটা স্থিতিশক্তিতে রূপান্তরিত হবে এমন কোনো ব্যাপার নেই, এটা উঁচু ক্লাসে গেলে জানবে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে স্থিতিশক্তি যদি পাও, মনে রাখবে কোনো না কোনো কার্যের জন্য স্থিতিশক্তি সঞ্চিত হলো। যে পরিমাণ কার্য করব সেটাই স্থিতিশক্তিতে রূপান্তরিত হয়। এবার কার্যটা করলে নিশ্চয়ই কোনো না কোনো বলের বিরুদ্ধে করছো, তাই তো? এবার যখনই আমরা অভিকর্ষীয় স্থিতিশক্তি পাবো, অভিকর্ষীয় স্থিতিশক্তি কাকে বলবো? অভিকর্ষ বলের বিরুদ্ধে কার্য করলে যে স্থিতিশক্তি সঞ্চিত হয় সেটাই হলো অভিকর্ষীয় স্থিতিশক্তি। একইভাবে তড়িৎ স্থিতিশক্তি হতে পারে। কাকে বলবো তড়িৎ স্থিতিশক্তি? একটু ভাবো তো। তড়িৎ বলের বিরুদ্ধে কার্য করলে যে স্থিতিশক্তি সঞ্চিত হয় সেটা তড়িৎ স্থিতিশক্তি। তড়িৎ বল মানে মনে করো এখানে একটা বস্তু আছে, এটার আধান পজিটিভ, আরও একটা পজিটিভ আধানের বস্তুকে এর কাছাকাছি নিয়ে আসছি। নিয়ে আসতে গেলে কী করবে? ওকে বাধা দেবে। সেই বাধার বিরুদ্ধে জোর করে ওকে নিয়ে আসলাম, এবার ছাড়বো, ছাড়লে পরে কী হবে? ও প্রচণ্ড বেগে পেছনের দিকে ছুটে যাবে। তার মানে ওর মধ্যে একটা স্থিতিশক্তি সঞ্চিত হয়েছিল। আচ্ছা, একইভাবে আরও কী স্থিতিশক্তি হতে পারে? চৌম্বক স্থিতিশক্তি। তো আমাদের সিলেবাসে আরও বেশ কিছু হতে পারে, কিন্তু আমরা আমাদের সিলেবাসে অভিকর্ষীয় স্থিতিশক্তির ওপর আমাদের আলোচনাটা সীমাবদ্ধ রাখবো। তাহলে অভিকর্ষীয় স্থিতিশক্তি স্টার্ট করছি। আমি বাকি দুটো মুছে দিচ্ছি। অভিকর্ষীয় স্থিতিশক্তি, যেটা আমি বললাম অভিকর্ষ বলের বিরুদ্ধে কার্য করলে যে শক্তি সঞ্চিত হয় সেটা হলো অভিকর্ষীয় স্থিতিশক্তি। তাহলে অভিকর্ষীয় স্থিতিশক্তির রাশিমালাটা দেখি তো। অভিকর্ষীয় স্থিতিশক্তি যেহেতু স্থিতিশক্তি, এটাকে তুমি পি দিয়ে ডিনোট করতে পারো, বা কখনো কখনো ইউ দিয়েও ডিনোট করা হয়। ইপি মানে পোটেনশিয়াল এনার্জি, ইউ দিয়েও কখনো কখনো ডিনোট করা হয়, আমরা ইপি দিয়ে ডিনোট করছি। অভিকর্ষীয় স্থিতিশক্তি কোন বলের বিরুদ্ধে কার্য? কোন বলের? অভিকর্ষ বলে। এবার অভিকর্ষ বলের ফর্মুলা কি? mgh। তাহলে এটাই হলো অভিকর্ষীয় স্থিতিশক্তির রাশিমালা, mgh। একটা জিনিস দেখো, এটা কিন্তু mgh মানে কি, অর্থাৎ একটা বস্তু যার ভর m, তাকে অভিকর্ষের বিরুদ্ধে, অভিকর্ষ বল ওকে কোন দিকে নিতে চাচ্ছে? নিচের দিকে। কতটা অভিকর্ষ বল ক্রিয়া করছে ওর ওপর? যেহেতু ভর m, mg ওজন নিচের দিকে ক্রিয়া করছে, এই mgর বিরুদ্ধে ওকে যদি আমরা h উচ্চতায় তুলি, তাহলে যে কার্য হবে সেটা হলো এই বল ইন্টু সরণ mgh। এটাই হলো অভিকর্ষীয় স্থিতিশক্তি। এই শক্তি এখানে ওর মধ্যে সঞ্চিত থাকবে এবং ওকে ছেড়ে দিলে এই শক্তি গতিশক্তিতে রূপান্তরিত হবে। তো এটা হলো অভিকর্ষীয় স্থিতিশক্তির রাশিমালা। এবার আমরা গতিশক্তিতে চলে যাই। গতিশক্তি সংজ্ঞাটা কী হবে? আমরা যেভাবে স্থিতিশক্তির সংজ্ঞা পেয়েছিলাম ঠিক একইভাবেই গতিশক্তির সংজ্ঞাও হবে। কাকে বলবো গতিশক্তি? কোনো বস্তু তার গতির জন্য যে শক্তি অর্জন করে তাকে গতিশক্তি বলা হয়। তো এবার আমরা গতিশক্তির রাশিমালায় যাই। গতিশক্তির রাশিমালা, মনে করো একটা বস্তু যার ভর m ও ইউ বেগে যাচ্ছিল,
এমন সময় বস্তুটার ওপর বিপরীত দিকে একটা বল ক্রিয়া করলো। বিপরীত দিকে কত বল ক্রিয়া করলো? মনে করো এফ বল বিপরীত দিকে ক্রিয়া করলো। এর ফলে বস্তুটা বেগ বাড়বে না কমবে? যেহেতু বিপরীত দিকে নিশ্চয়ই বেগটা কমবে। ওর ত্বরণ নেওয়া শুরু করবে, ফলে ওর বেগ কমতে থাকবে, কমতে 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 মনে করো এতটা দূর এসে ওর অন্তিম বেগটা হয়ে গেল 0। আর ধরে নিচ্ছে এই যে সরণটা ওর হলো, এই সরণটা হলো এস। এবার যেহেতু ওর বেগ 0 হয়ে গেছে, তার মানে এইখানে ওর মধ্যে যে গতিশক্তি ছিল সেই গতিশক্তিটাকে আমরা ধরে নিচ্ছি ই কে। কে সাফিক্স কে, কে মানে কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি মানে গতিশক্তি। তো এইখানে ওর মধ্যে গতিশক্তি ছিল, কিন্তু এখানে গিয়ে ওর টোটাল গতিশক্তিটা খরচ হয়ে গেল। গতিশক্তি এখানে কত হয়ে গেল? এখানে ওর গতিশক্তি হয়ে গেল 0। তাহলে গতিশক্তিটাও কোথায় খরচ করলো? ও গতিশক্তিটা খরচ করলো এই যে বলের বিরুদ্ধে কিছুটা কার্য করলো, সেই কার্য করতেই খরচ করে ফেললো। সেই কার্যটা কত? বল ইন্টু সরণ। আমরা জানি এফ এর জায়গায় এম এ লেখা যায়, যেখানে এ হলো কি? এ হলো বস্তুর মন্দন। তাহলে গতিশক্তি হলো এম এ এস। এটা থাকলো। আবার রাফে একটা হিসাব করে নিই। দেখো একটা ফর্মুলা আছে না, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2as। যেহেতু এখানে বস্তুটা মন্দন নিচ্ছে বল প্রযুক্ত হওয়ার ফলে, অন্তিম বেগ কত? 0। প্রাথমিক বেগ কত ছিল? ইউ স্কোয়ার মাইনাস 2as। এটাকে এ পাশে যদি নিয়ে আসি, তাহলে 2as ইকুয়ালস টু ইউ স্কোয়ার, বা a ইন্টু এস ইকুয়ালস টু কত? ইউ স্কোয়ার বাই 2। এবার এস এর এই ভ্যালুটা এখানে যদি পুট করি, দেখো এস আছে, তাহলে ই কে ইকুয়ালস টু কত হচ্ছে? এম ইন্টু ইউ স্কোয়ার বাই 2। সুতরাং গতিশক্তি রাশিমালা আমরা পেয়ে যাচ্ছি হাফ এম ইউ স্কোয়ার। একটু সাজিয়ে লিখলাম। তাহলে এই চ্যাপ্টারে গতিশক্তির এই রাশিমালা পাওয়া গেল হাফ এম ইউ স্কোয়ার। এটা খুবই গুরুত্বপূর্ণ থিওরি। এবং অভিকর্ষীয় স্থিতিশক্তির রাশিমালা, পোটেনশিয়াল এনার্জি, সেটা রাশিমালা আমরা পেয়েছি হলো এম জি এইচ। এই দুটো ফর্মুলার ওপর বেস করে কিন্তু আমাদের নেক্সট প্রবলেমগুলি পাওয়া যাবে। তোমরা এইটুকুটা খুব ভালো মতো করে রাখবে। এবার আরও একটা টপিক আছে, যদিও যান্ত্রিক শক্তির সংরক্ষণ সূত্র, আমরা সেটাকে নিয়ে এবং কিছু প্রবলেমকে নিয়ে আরও একটা ভিডিও করব। আপাতত এইটুকুটা দেখে রাখো এবং কার্য ক্ষমতা শক্তির ওপর যা যা উদাহরণে প্রবলেম দেওয়া আছে, যত টেক্সট বইয়ে পাও সবগুলি প্রবলেম সলভ করো। আগে সলভ করার চেষ্টা করো, না পারলে পরে উদাহরণটা দেখবে।